নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে আবারও ওই ক্লাস 9-এর চ্যাপ্টার 3-এর জৈবনিক প্রক্রিয়ার আন্ডারে যে ইউনিট 3.1 উদ্ভিদ শারীরবিদ্যা, ওটার প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের কন্টিনিউয়েশন করব এই ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা সালোক সংশ্লেষের ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনেছিলাম, কোথায় কোথায় হয় বা সালোক সংশ্লেষের সাইট সম্পর্কে জেনেছিলাম, আলোক বিক্রিয়া কোথায় হয়, অন্ধকার বিক্রিয়া কোথায় হয় সেগুলো সম্পর্কে জেনেছিলাম। তো এই ভিডিওতে আমরা জানবো যে সালোক সংশ্লেষের উপাদান এবং তাদের কী কী ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে। তো আমরা যে রিয়াকশানটা জানি সালোক সংশ্লেষের, সেটা হচ্ছে যে 6CO2 + 12H2O, সূর্যালোক ক্লোরোফিল থাকছে, আর উৎপন্ন হচ্ছে কি সরল শর্করা বা গ্লুকোজ, তার সাথে অক্সিজেন আর জল। তো এইটা থেকে পরিষ্কার কি কি উপাদান এখানে দরকার। প্রথম উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। এছাড়া আছে জল, সূর্যালোক, ক্লোরোফিল। এইবারে বলি আসলে উপাদানগুলোকে আমরা প্রথমে উপাদানের আন্ডারে কি কি পড়ছে, তিনটে জিনিস, ঠিক আছে। প্রথমে হচ্ছে কাঁচামাল, তারপরে আসছে হচ্ছে সূর্যালোক, তারপরে আসছে হচ্ছে জল, ঠিক আছে। তো এই কাঁচামালের মধ্যে আমরা এখানে ভুল লিখেছি, এটা হবে হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে। তো তিনটে উপাদান আমরা জানি সালোক সংশ্লেষের জন্য লাগে, কাঁচামাল, সূর্যালোক আর ক্লোরোফিল। তার কাঁচামালের মধ্যে আবার দুটো আছে, একটা হচ্ছে H2O, এই যে H2O, আর একটা হচ্ছে CO2, মানে হচ্ছে এই যে CO2। এই দুটোকে কাঁচামাল হিসেবে কনসিডার করা হয়। এছাড়া সূর্যালোক আর ক্লোরোফিল, এই হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান, ঠিক আছে। তো আমরা প্রথমে যেইটা সম্পর্কে আলোচনা করব বা যেই উপাদান সম্পর্কে আলোচনা করব সেটা হলো CO2 বা কার্বন ডাই অক্সাইড। তো এই CO2টা কি, মানে কিভাবে এটা কাজে লাগে, সেটার জন্য আমরা বলতে পারি যে উদ্ভিদদের ক্ষেত্রে যে সমস্ত উদ্ভিদরা হচ্ছে স্থলে থাকে আর যে সমস্ত উদ্ভিদরা জলে থাকে, তাদের দুটোর ক্ষেত্রে কিন্তু CO2টাকে গ্রহণ করার প্রক্রিয়াটা একটুখানি প্রক্রিয়াটা আলাদা হয় না, মানে দুজনে একই প্রক্রিয়ায় গ্রহণ করে, কিন্তু যেই অর্গানের মাধ্যমে তারা গ্রহণ করে সেই জিনিসটা একটু আলাদা হয়, ঠিক আছে। যেমন যারা হচ্ছে কি স্থলে থাকে, ঠিক আছে, তারা কি করে, তাদের যে পত্ররন্ধ্র আছে সেটা দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় CO2 গ্রহণ করে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে স্থলজ উদ্ভিদ, হ্যাঁ। তো স্থলজ উদ্ভিদরা কি করে, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওরা প্রথম বলবো হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, ঠিক আছে, পত্ররন্ধ্রকে ইউজ করে CO2কে শোষণ করার জন্য, অ্যাবজর্ব করার জন্য। আরেকটা জিনিস কি করে সেটা হচ্ছে যে ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে। তার মানে স্থলজ উদ্ভিদরা কি করছে, পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় এরা হচ্ছে CO2 গ্রহণ করছে, ঠিক আছে, CO2কে গ্রহণ করছে। এইবারে আসি হচ্ছে জলজ উদ্ভিদের ক্ষেত্রে। তো জলজ উদ্ভিদরা কি করে, ওরা ওদের যে জলে নিমজ্জিত তল থাকে সেই তল দিয়ে ওরা CO2কে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করছে। তার মানে দুটোর ক্ষেত্রে কমনটা হচ্ছে কি, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করছে, ঠিক আছে। আর একটা কি বললাম, তাদের যে জলে নিমজ্জিত তল,
তাহলে এইটা আশা করছি স্পষ্ট যে স্থলজ উদ্ভিদরা পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করছে, জলজ উদ্ভিদরা তাদের যে জলে নিমজ্জিত তল সেইটার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় CO2কে গ্রহণ করছে এইভাবে। আচ্ছা, এছাড়া আমরা যেটা বলি যে বাতাসে এমনিতে কত পরিমাণে CO2 প্রেজেন্ট থাকে আর কি, তার পার্সেন্টেজ কত, সেটা হচ্ছে কত 0.03%। যেমন অক্সিজেন প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে 41%, ঠিক আছে। তো আমরা এবারে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে উৎপাদক আর হচ্ছে মানে অটোট্রফ আর হেটেরোট্রফ, ঠিক আছে। অটোট্রফ মানে হচ্ছে উৎপাদক, যেমন হচ্ছে এই উদ্ভিদরা, মানে যাদের শুধু উদ্ভিদ নয়, যাদের হচ্ছে ক্লোরোফিল থাকে, তারা হচ্ছে নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। তো আমাদের দুটো টার্ম সম্পর্কে জানা খুব দরকার, সেটা হচ্ছে অটোট্রফ, ঠিক আছে। এরা হচ্ছে উৎপাদক বা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে হেটারোট্রফ, এরা হচ্ছে মানে পরভোজী যারা, এরা হচ্ছে উৎপাদক, এরা হচ্ছে পরভোজী, মানে এরা হচ্ছে এদের যে খাদ্য সেটার জন্যে কারোর ওপর নির্ভরশীল, ঠিক আছে। যেমন এরা উৎপাদকের ওপর নির্ভরশীল, মানে এরা হচ্ছে অটোট্রফের উপর নির্ভরশীল, ঠিক আছে। তো এই কথাটা আমরা কেন বললাম এইখানে সালোক সংশ্লেষের মধ্যে হঠাৎ, কারণ এই অটোট্রফদের দেহে ক্লোরোফিল থাকছে, এই ক্লোরোফিলের সাহায্যেই এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে। আর হেটারোট্রফ হলো, এরা হচ্ছে অটোট্রফের, আমরা যেমন শাকসবজি খাই, ঠিক আছে, আমরা হলাম কিন্তু এক প্রকারের অটোট্রফ, আমরা কিন্তু শাকসবজি খাচ্ছি, মানে উদ্ভিদরা যে মানে এই গ্লুকোজ জাতীয় সরল শর্করাটা তৈরি করছে, সেইটা কিন্তু আমরা ইনডিরেক্টলি পাচ্ছি, ঠিক আছে। সেটা কিসের মাধ্যমে পাচ্ছি, এদেরকে ভক্ষণ করে, মানে অটোট্রফদের ভক্ষণ করে আমরা সেই সরল শর্করাটা নিজেদের দেহের মধ্যে নিচ্ছি। তো এইটা বলার একমাত্র কারণ হচ্ছে যে এরা আসলে মানে রেসপিরেশন করে, হেটারোট্রফরা, মানে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা সাধারণত কি করি, O2 গ্রহণ করি এবং CO2টাকে বার করে দিই, ঠিক আছে। উদ্ভিদরাও তাই করে, O2 গ্রহণ করে এবং CO2টাকে বার করে দেয়, সেটা শুধুমাত্র হচ্ছে রেসপিরেশন এর সময়, ঠিক আছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের সময় CO2টা কাজে লাগে, CO2 নেয়, O2 বার করে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো কিন্তু আলাদা জিনিস, রেসপিরেশনে O2 নিচ্ছে, CO2 বার করছে, সেটা সবার ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে হোক, হেটারোট্রফের ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রে হোক, ঠিক আছে। আর যেটা হচ্ছে সালোক সংশ্লেষ, সেটা শুধুমাত্র অটোট্রফের ক্ষেত্রে হচ্ছে। সেখানে কি হচ্ছে, এই যে হেটারোট্রফরা যে মানে CO2 ছাড়ছে, ঠিক আছে, বা অটোট্রফরাও যে CO2টা বাতাসে ছাড়ছে, সেই CO2টাকে এরা গ্রহণ করছে, গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। CO2 থেকে এই যে বলেছিলাম যে এই CO2টা হচ্ছে সেই CO2 যেটা হচ্ছে বাতাসে আসে, কাদের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে ছাড়ে CO2টা, হেটারোট্রফরা বা অটোট্রফরা সবাই আর কি, যারা রেসপিরেশনের সময় CO2টা ছাড়ছে, সেইটাকে ওরা ফার্স্টে অ্যাবজর্ব করছে, করে H2 এর সাথে রিয়াক্ট করছে, সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে সরল শর্করা তৈরি করছে। এই সরল শর্করাটাই আমরা যখন শাকসবজি খাচ্ছি সেটা আমাদের বডির মধ্যে আসছে। আর কি তৈরি করছে, O2 আর হাইড্রোজেন মানে জল, এই O2টাও আমরা শ্বাস প্রশ্বাসের জন্য নিচ্ছি, মানে নিঃশ্বাস নেওয়ার সময় O2টা আমরা নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে এরা অটোট্রফের ওপরে নির্ভরশীল, ঠিক আছে। তো এই CO2টা আসে হচ্ছে ওইখান থেকেই, ঠিক আছে, আশা করছি এটা বোঝা গেল। আচ্ছা, যে এইবারে হচ্ছে এইটার কোথায় মাহাত্ম্য, ঠিক আছে। আমরা প্রথমেই বললাম যে মানে সালোক সংশ্লেষের যে উপাদান, সেটা হচ্ছে একটা হচ্ছে কাঁচামাল, তার মধ্যে CO2 আর H2O, ঠিক আছে। তো আমরা যদি ইম্পর্টেন্স হিসাবে এটাকে একটা পয়েন্ট করি, তাহলে ইম্পর্টেন্সের আন্ডারে আমরা কি কি বলতে পারি। ইম্পর্টেন্সে প্রথম পয়েন্ট আমরা কি হিসেবে বলবো, প্রথমে বলবো CO2 হচ্ছে সালোক সংশ্লেষের একটা কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। দ্বিতীয় পয়েন্ট বলবো যে সালোক সংশ্লেষে যে এই যে গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের মধ্যে কি কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, আবার অক্সিজেন আছে, ঠিক আছে। তো এই যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এই গ্লুকোজের যে কার্বন এবং অক্সিজেন, সেটা কোথা থেকে আসছে, সেটা আসছে এই CO2 থেকে,
ঠিক আছে, সুতরাং বুঝতেই পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ, তাই তো। আর হচ্ছে কি এই যে কার্বন আর অক্সিজেন যেটা বললাম, এইটা হচ্ছে কি CO2 থেকে গৃহীত হয়, এইভাবে হচ্ছে অঙ্গারাক্তিকরণ ঘটায়, ঠিক আছে। সুতরাং এইটার ছাড়া কখনোই সালোক সংশ্লেষ পসিবল হবে না। এবার অঙ্গারাক্তিকরণ কি সেটা আমরা পরে জানবো। আপাতত আমরা উপাদানগুলো কি কি এবং তাদের কি কি ইম্পর্টেন্স আছে সেটা জানবো, ঠিক আছে। তো প্রথম পয়েন্টে বললাম CO2 হচ্ছে সালোক সংশ্লেষের অন্যতম একটা কাঁচামাল। এটা একটা পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি, যে সরল শর্করাটা উৎপন্ন হয়, ঠিক আছে, মানে উৎপন্ন সরল শর্করা, বা আমরা এখানে সংকেতটাও লিখতে পারি গ্লুকোজ যেটা, ঠিক আছে, সেই গ্লুকোজের যে কার্বন এবং অক্সিজেন, কার্বন অক্সিজেন সেটার যে উৎস, সেটা হলো এই CO2, ঠিক আছে। তো আশা করছি এইটার ভূমিকা আর কি বোঝা গেল। তো এই কার্বন আর অক্সিজেনটা হচ্ছে CO2 থেকে গৃহীত হয়। তো কার্বন ডাই অক্সাইড সম্পর্কে আমরা আশা করছি বোঝা গেল। এর পরের যে আমরা উপকরণ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কাঁচামালের অন্তর্গতই আরেকটা জিনিস, সেটা হচ্ছে জল, ঠিক আছে। তো এরপরে আসছে হচ্ছে জল, জল বা H2O, ঠিক আছে। আচ্ছা, জল এইটা কিভাবে মানে উদ্ভিদরা গ্রহণ করে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে আমরা 3 ধরনের উদ্ভিদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বলবো হচ্ছে স্থলজ উদ্ভিদ, তারপরে বলবো জলজ উদ্ভিদ, তারপরে আমরা বলবো পরাশ্রয়ী উদ্ভিদ, ঠিক আছে। তো স্থলজ উদ্ভিদরা হচ্ছে মূলরম দিয়ে কৈশিক জল অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলিমের মাধ্যমে পাতায় সরবরাহ করে। জলজ উদ্ভিদ কি করে, জলাশয় থেকে দেহের নিমজ্জিত তল দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করে। আর পরাশ্রয়ী উদ্ভিদ যেটা, সেটা হচ্ছে বায়বীয় যে মূল আছে সেটা দিয়ে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পকে শোষণ করে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি বললাম, ফার্স্টেই আসছে হচ্ছে স্থলজ উদ্ভিদ। স্থলজ উদ্ভিদ কি, স্থলজ উদ্ভিদ হচ্ছে ফার্স্টে এরা কাজে লাগাচ্ছে হচ্ছে মূলরোমকে। এখানেও কিন্তু সেম জিনিস, কি শোষণ করছে, মূলরোম দিয়ে এরা শোষণ করছে হচ্ছে কৈশিক জল। কি কি পয়েন্ট এখানে মনে রাখতে হবে, মূলরোম একটা, কৈশিক জল। মূলরোম দিয়ে এরা মাটির যে কৈশিক জল সেটাকে শোষণ করছে, কি প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়া শোষণ করছে। আর এইখানে যে এই জিনিসটা করছে, মানে শুধু তো শোষণ করলে হবে না, সেটাকে তো পাতাতে পাঠাতে হবে, না হলে তো পাতাতে যদি আমরা না পাঠাই তাহলে তো সালোক সংশ্লেষ সম্ভব হবে না। তো সেইখানে এখানে একে হেল্প করছে কে, জাইলেম, ঠিক আছে। তো এইখানে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, কি দিয়ে শোষণ করে, CO2 দিয়ে। কৈশিক জল শোষণ করে, কি শোষণ করে, কৈশিক জল, CO2 দিয়ে না, মূলরোম দিয়ে শোষণ করে। কি শোষণ করে, কৈশিক জল শোষণ করে। কি প্রক্রিয়ায় করে, অভিস্রবণ প্রক্রিয়ায় করে। আর কার মাধ্যমে করছে, সেটা হচ্ছে জাইলেম বাহিকার মাধ্যমে করছে। এটা হচ্ছে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে। তো এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, জলজ উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে জলটাকে শোষণ করে। তো এইবারে হচ্ছে জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদের ক্ষেত্রে কোথা থেকে করবে, কোনো জলাশয় থেকে করবে, জলাশয় থেকে। কিসের মাধ্যমে করবে, যেহেতু এরা জলের উদ্ভিদ বা জলজ উদ্ভিদ, তাই জন্যে জলের মধ্যে এদের যে দেহটা নিমজ্জিত থাকে, তার যে নিমজ্জিত তল, তাহলে জলজ উদ্ভিদরা জলাশয় থেকে দেহের যে নিমজ্জিত তল থাকে সেটা দিয়ে কি প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়, অবশ্যই এখানে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায়
স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কি ছিল? স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় এরা জলটাকে শোষণ করছিল, কিন্তু জলজ উদ্ভিদের ক্ষেত্রে এরা করছে কিসের মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়া। আরেকটা কি, সেটা হচ্ছে যে পরাশ্রয়ী। পরাশ্রয়ী উদ্ভিদ, ঠিক আছে। পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে কি, এরা হচ্ছে কি দিয়ে করে? বায়বীয় মূল। বায়বীয় মূল দিয়ে কি কি শোষণ করে? বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প, সেটাকে শোষণ করে। তাহলে আরেকবার বলি, আমরা জল শুরু করেছিলাম, কাঁচামাল। জল হচ্ছে তো তোমার যেটা জলজ উদ্ভিদরা সেটা কিভাবে জল শোষণ করে? জলজ উদ্ভিদরা হচ্ছে জলাশয় থেকে দেহের যে নিমজ্জিত তল আছে সেটা দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করে। পরাশ্রয়ী উদ্ভিদরা বায়বীয় মূল দিয়ে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পকে শোষণ করছে। আর স্থলজ উদ্ভিদরা কি করছে? মূলরম দিয়ে মাটির যে কৈশিক জল সেটাকে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেমের মাধ্যমে ওরা পাতাতে সরবরাহ করছে, ঠিক আছে। তো এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে জল সালোক সংশ্লেষে কি কাজ করে বা এটার কি ইম্পর্টেন্স, ঠিক আছে। প্রথমে আগেই বলেছিলাম যে CO2-র মতো জল হচ্ছে সালোক সংশ্লেষের একটা অন্যতম কাঁচামাল, ঠিক আছে। এছাড়া জল হচ্ছে আগে আমরা যখন বিক্রিয়াটা দেখছিলাম তখন বলেছিলাম যে জল এখানে ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। তো এখানে জল কি করছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিলকে এরা ইলেকট্রন প্রদান করে, ঠিক আছে। ইলেকট্রন ডোনার কাকে ডোনেট করছে? ক্লোরোফিলকে। তো আর সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা, সেই অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্যে হাইড্রোজেন লাগে। সেই হাইড্রোজেনটা কিভাবে তৈরি হচ্ছে? সেইটা হচ্ছে এই জল বিশ্লিষ্ট হয়েই তৈরি হয় বা উৎপন্ন হয়, ঠিক আছে। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার যে উৎস সেটাও কিন্তু জল, ঠিক আছে। তো ইম্পর্টেন্সে আমরা ফার্স্টে কি বলবো? ফার্স্টে বলবো কাঁচামাল। কাঁচামাল জল CO2-র মতো একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল। তারপর যেটা বলবো সেটা হচ্ছে যে এরা হচ্ছে অন্ধকার দশায়, না ফার্স্টে বলবো হচ্ছে ইলেকট্রন ডোনেট করে। ইলেকট্রন ডোনার কাকে ডোনেট করছে? ক্লোরোফিল অণুকে করছে, কিন্তু সেটা কিন্তু ভুললে চলবে না। আরেকটা কি বলেছিলাম আমরা? যে অন্ধকার দশায় CO2 বিজারিত হয়, ঠিক আছে। অন্ধকার দশায় CO2 বিজারিত হয়, ঠিক আছে। তো সেই বিজারণের জন্য প্রয়োজন হচ্ছে হাইড্রোজেন, যেটা জল বিশ্লিষ্ট হয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্সটা বোঝা গেল। আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যে অক্সিজেনটা তৈরি হয় সেটার উৎস হচ্ছে জল। উৎপন্ন উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন তৈরি হচ্ছে সেটার সোর্স জল। এইবারে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে এই যে এখানে বললাম আমরা উৎপন্ন অক্সিজেনের যে সোর্স সেটা হচ্ছে জল, সেটা তো নাও হতে পারে, তাই না? এটা কি করে আমরা বিশ্বাস করে নেব যে উৎপন্ন অক্সিজেনের সোর্সটা জল হবে? এই যে আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষের উপাদানের মধ্যে আমরা CO2ও পড়েছিলাম। CO2টাও তো হতে পারে এই জলের উৎস, কেন হবে না? অক্সিজেনের যদি এই যে এইটা C6H12O6 এইটার যে উৎস সেটা তো জল, এইটার যে উৎস সেটা তো কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে এইটার উৎস কেন হবে না কার্বন ডাই অক্সাইড? উৎপন্ন অক্সিজেনের উৎসও তো কার্বন ডাই অক্সাইড হতে পারে না? হতেই তো পারে।
আমরা দেখেছিলাম যে এই যে C6H12O6টা তৈরি হয়েছে, সেই C6H12O6 এর মধ্যে যে কার্বন আর অক্সিজেনটা রয়েছে সেইটার উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সিমিলারভাবে এই যে ফ্রি অক্সিজেনটা উৎপন্ন হয়েছে সেইটার উৎস কার্বন ডাই অক্সাইড না হয়ে জল কেন হবে? এটা আমরা তো এমনি এমনি মেনে নিতে পারি না। অবশ্যই এর পেছনে একটা প্রমাণ রয়েছে, সেটা আমরা জানতে পারবো হচ্ছে একটা হাইপোথিসিসের মাধ্যমে, ঠিক আছে? তো সেই হাইপোথিসিসটা কি? সেইটা হচ্ছে 1930 সালে 1930 সালে বিজ্ঞানী নাইল তিনি একটা হাইপোথিসিসের মাধ্যমে এটা প্রমাণ করেন যে উৎপন্ন অক্সিজেন এর যে সোর্স সেটা হচ্ছে এই জল, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড নয়। তিনি আসলে একটা পরীক্ষা করেছিলেন, সেইটার মাধ্যমে এটাকে প্রুফ করার চেষ্টা। তিনি আসলে ব্যাকটেরিয়ার যে সালোক সংশ্লেষ সেটা থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে ফটোসিনথেসিসে যে অক্সিজেন উৎপন্ন হয় বা রিলিজ হয় সেইটা হচ্ছে ওয়াটার থেকে আসে, CO2 থেকে নয়, ঠিক আছে? এই যে মানে অক্সিজেনটা তৈরি হচ্ছে এটা তো বাইরে রিলিজ হয়ে যাচ্ছে, সেইটা আসছে কোথা থেকে? জল থেকে। তাহলে তার যে হাইপোথিসিসটা কি? হাইপোথিসিস হচ্ছে সালোক সংশ্লেষে যে O2 রিলিজ হয় সেটার উৎস হলো ওয়াটার, ঠিক আছে? তো আমরা যে এটা জানি, রিয়াকশনটা জানি, সেটা কি? এইটাই হচ্ছে আমরা জানি প্ল্যান্টের ক্ষেত্রে সালোক সংশ্লেষের রিয়াকশন, ঠিক আছে? এইবারে যেই প্রশ্ন সেটা হচ্ছে যে উনি তো যেটা করেছিলেন সেটা ব্যাকটেরিয়ার ওপরে, তাহলে সেটা প্ল্যান্টের সাথে কি করে মিলছে? তো আমরা বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না, বাস এইটুকু জানবো যে ব্যাকটেরিয়ার যে ইকুয়েশন সেইটা কি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালোক সংশ্লেষের যে ইকুয়েশন সেটা হয় হচ্ছে CO2 প্লাস H2S। কি তৈরি হয়? কার্বোহাইড্রেট একই, এখানেও গ্লুকোজ তৈরি হচ্ছে, ওখানেও গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে? আরেকটা কি হচ্ছে? সালফার, আরেকটা হচ্ছে H2, ঠিক আছে? তো এইবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে CO2 আছে, এইখানেও CO2 আছে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ফ্রি O2 তৈরি হয়েছে, কিন্তু এখানে ফ্রি O2টা কোথায়? এখানে তো কোনো ফ্রি O2 নেই। এখানে যেহেতু H2S আছে তাই জন্য এখানে ফ্রি সালফার তৈরি হচ্ছে। CO2 এখানে আছে, CO2 এখানেও আছে। যদি এই অক্সিজেনটা CO2 থেকেই আসতো তাহলে তো এইখানেও একটা অক্সিজেন তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে H2S আছে বলে S তৈরি হয়েছে। সুতরাং এইটা প্রমাণিত হচ্ছে যে H2O আছে বলে এখানে O2 আর H2S আছে বলে এখানে S। সুতরাং এর থেকে এটা উনি প্রমাণ করেন যে সালোক সংশ্লেষে যে অক্সিজেন বা ফ্রি অক্সিজেনটা তৈরি হয় সেটা কখনোই এই CO2 থেকে আসে না, সেইটার উৎস হচ্ছে জল, ঠিক আছে? এই জল থেকে আসে। কিন্তু পরবর্তীকালে আরো একজন বিজ্ঞানী এটাকে টেস্ট করেন, ঠিক আছে? একবার উনি এই হাইপোথিসিসটা দিয়েছেন, কিন্তু একবারে তো সেটা সম্ভব না যে এটা ঠিক না বেঠিক সেটা তো বোঝা সম্ভব নয়। তো পরবর্তীকালে আর কি আরেকজন বিজ্ঞানী এইটাকে প্রুফ করার চেষ্টা করেন। তিনি এটাকে প্রুফ করে দেখান যে এইটার যে মানে এই যে অক্সিজেনটা সেইটার উৎসটা হচ্ছে এই H2O, ঠিক আছে? তো তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে 1939 খ্রিস্টাব্দে এই পরীক্ষাটা বা এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করেন, ঠিক আছে? তিনি উদ্ভিদ বা প্ল্যান্টকে দুটো গ্রুপে ভাগ করেন, ঠিক আছে? তো আমি হচ্ছে দুটো গ্রুপ লিখছি, গ্রুপ 1 এইটা আর হচ্ছে গ্রুপ 2 হচ্ছে এইটা, ঠিক আছে? এই তো গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা একবার এই ইকুয়েশনটা লিখে ফেলি। কি হবে? 6CO2
প্লাস 12H2O কি তৈরি হলো C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। ঠিক আছে, এইটার ক্ষেত্রেও তাই। যেহেতু ওইটা উনি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রমাণ করেছিলেন, তাই পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী এই 1940 খ্রিস্টাব্দে সেটা প্ল্যান্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি হচ্ছে সেইটাকে প্রমাণ করার চেষ্টা করেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে সূর্যালোক আর ক্লোরোফিলটা তো অবশ্যই লাগছে, সেটা আর আমি এখানে দেখাচ্ছি না। ঠিক আছে, তো তিনি কি করেন, এখানে অক্সিজেন যেটা আছে, অক্সিজেন, এই যে অক্সিজেনের একটা হেভি আইসোটোপ ইউজ করেন। ঠিক আছে, নর্মাল আমরা কি জানি O16 হয়, তাই তো অক্সিজেনের আইসোটোপ, কিন্তু উনি যেটা করেন সেটা হচ্ছে O18 ইউজ করেন। ঠিক আছে, এটাকে আবার অবশ্য আরেকটা নামও বলা যায় আইসোট্রপিক ট্রেসার। ঠিক আছে, আইসোট্রপিক ট্রেসার কেন বলছি, এখানে ট্রেস করছে জিনিসটাকে, মানে এরা হচ্ছে ট্রেস করবে কোথা থেকে আসছে। ঠিক আছে, আমি জিনিসটা বোঝালে বোঝা যাবে। আচ্ছা, প্রথমে তিনি কি করেন, প্রথমে হচ্ছে গ্রুপ 1 এক্সপেরিমেন্ট আমরা করছি। ঠিক আছে, তিনি গ্রুপ 1-এর ক্ষেত্রে হচ্ছে CO2-কে O8 এই ট্যাগটা দেন। ঠিক আছে, O18 এই ট্যাগটা দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আর কোথায় ট্যাগ দিচ্ছেন, গ্লুকোজে দিচ্ছেন। তো তিনি গ্রুপ 1-এর ক্ষেত্রে কি করেন, CO2-তে O18 ট্যাগটা দেন। আর কি করেন, গ্রুপ 2-এর ক্ষেত্রে তিনি H2-ওর ক্ষেত্রে এই গ্রুপ 8 মানে O18 ট্যাগটা দিয়েছেন। ঠিক আছে, তো এরা যখন প্রোডাক্ট তৈরি করছে, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে গ্রুপ 1-এর ক্ষেত্রে কোথায় কোথায় আসছে, এই যে এই অক্সিজেনটা তার উপরে 18 আসছে। ঠিক আছে, আর কোথায় আসছে, আরেকটা আসছে হচ্ছে H2, এইটার ক্ষেত্রে এলো। এইবারে যে গ্রুপ 2 যেখানে H2O-কে এই ট্যাগটা দিয়েছিলেন, সেইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রি অক্সিজেন, সেইটার ক্ষেত্রে কিন্তু এই 18টা আসছে। ঠিক আছে, তাহলে এর থেকে কি বোঝা গেল, যে যেহেতু CO2 থেকে মানে CO2-তে ট্যাগ দিয়েছে, তাই জন্য এই C6H12O6 এর যে O সেটাতে এসেছে, আর H2 এর যে O সেটাতে এসেছে। আর এখানে যেহেতু H2O-কে দেওয়া হয়েছে, তাই জন্য এই অক্সিজেনে 18টা এসেছে। ঠিক আছে, আগে আমরা বলেছিলাম যে এই যে C6H12-এ যে কার্বন আর অক্সিজেন আছে, সেইটার উৎস হচ্ছে CO2, তার মানে এইটা থেকে এটাও কিন্তু প্রুভ হচ্ছে যে এইটার উৎস হচ্ছে CO2। ঠিক আছে, কিন্তু এইটার উৎস কিন্তু CO2 নয়। ঠিক আছে, এইটার উৎস কোথায়, যখন এইখানে দেয়া হয়েছে তখন এইটা পাওয়া গেছে, তার মানে এইটার উৎস কি, জল। তো এই যে এক্সপেরিমেন্ট, এই টোটাল এক্সপেরিমেন্ট, সেইটা থেকে এটা প্রমাণিত হলো যে এই হাইপোথিসিসটা সত্যি, যে সালোক সংশ্লেষে যে অক্সিজেনটা রিলিজ হচ্ছে, সেইটার কিন্তু উৎস হচ্ছে, সেইটার যে উৎস সেটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, মানে এই ওয়াটারটা, এইটা থেকে এই যে এই ফ্রি অক্সিজেন সেইটা কিন্তু তৈরি হচ্ছে। এরপর সালোক সংশ্লেষে যে উপাদান সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সূর্যালোক। প্রথম থেকেই আমরা বলছি যে সূর্যালোক ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। সূর্যালোক এখানে একটা সক্রিয় ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো জল আর কার্বন ডাই অক্সাইডটা ছিল হচ্ছে কাঁচামাল, এবারে হচ্ছে সূর্যালোক। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রঞ্জক, মানে সালোক সংশ্লেষীয় রঞ্জক বা ফটোসিনথেটিক পিগমেন্টের কথা। তার আগে এখন সূর্যালোক সম্পর্কে আলোচনা করি। তো এটা হচ্ছে একটা অপরিহার্য উপাদান। এখানে হচ্ছে আলো, যেটা মানে আলোর যে প্রধান উৎস সালোক সংশ্লেষে, সেটা হচ্ছে সূর্যালোক। মানে সূর্যটাই এখানে এনার্জি বলো আর যাই বলো, আলো বলো, সবই এই সূর্যই হচ্ছে সাপ্লাই করছে। ঠিক আছে, তো এই যে মানে সূর্যালোকের শক্তির উৎসটা আসলে কি, সেটা হচ্ছে কি উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণা। ফোটন কণা, ঠিক আছে, এইটা কি, ফার্স্ট হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণা। ঠিক আছে, আর কি বলবো, এটা হচ্ছে অদৃশ্য। ঠিক আছে, অদৃশ্য, এটাকে দেখা যায় না।
উচ্চ শক্তি সম্পন্ন অদৃশ্য ফোটন কণা, এটাই হচ্ছে সূর্যালোকের শক্তির উৎস। মানে সূর্যই হচ্ছে ইনডিরেক্টলি হলে বা ডিরেক্টলি হলে যেটাই বলবে, এই এনার্জি আলো সব কিছুর উৎসই হচ্ছে সূর্য। এটা সালোক সংশ্লেষের সময় কি কাজ করছে, এই যে ফোটন কণা বললাম সেটা হচ্ছে ক্লোরোফিলকে উত্তেজিত করছে। ঠিক আছে, এই যে লাইট, ঠিক আছে, এইটা ক্লোরোফিলে এসে পড়লো, ক্লোরোফিল উত্তেজিত হচ্ছে বা সক্রিয় হচ্ছে। এর ফলে আস্তে আস্তে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু হচ্ছে বা সালোক সংশ্লেষ হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র যে মানে এই শুধুমাত্র যে উত্তেজিত করা বা সক্রিয় করা সেটাও না, এটা কিন্তু তেজময়ও করে তোলে ক্লোরোফিলকে। তো এর যে ইম্পর্টেন্স সেটা কি, ইম্পর্টেন্সগুলো আমরা কি বলতে পারি, ইম্পর্টেন্স হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্লোরোফিল কণাকে উত্তেজিত বা সক্রিয় করা। ঠিক আছে, যেটা হচ্ছে এই ক্লোরোফিলটা হচ্ছে সালোক সংশ্লেষের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ, যেমন সূর্যালোকটা গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ। তো লাইট বা সূর্যালোকটা হচ্ছে একে সক্রিয় করছে বা শক্তি প্রদান করছে। ঠিক আছে, আরেকটা কি, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। লাইট যে ক্লোরোফিলকে শুধু উত্তেজিত করছে তা না, উত্তেজিত করার ফলে কি হচ্ছে, এই ক্লোরোফিল উত্তেজিত করার ফলে এই ক্লোরোফিল কি কাজ করছে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে। রূপান্তর করছে। এই যে ক্লোরোফিলের মধ্যে এবার কোন পিগমেন্টটা কি কাজ করে, এটা তো একটা না, মানে এটার মধ্যে অনেক কিছু আছে। তো এই যে এক্স্যাক্টলি রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, এই জিনিসটা কে করে, এই জিনিসটা করে হচ্ছে ক্লোরোফিল এর কাজ, ক্লোরোফিল এর কাজ, সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানতে পারবো। তো আপাতত আমরা এটুকু জানলাম যে সূর্যালোকের মধ্যে অদৃশ্য উৎস হচ্ছে অদৃশ্য ফোটন কণা উচ্চ শক্তি সম্পন্ন, যেটা কাজ কি, সেটা হচ্ছে ক্লোরোফিলকে উত্তেজিত করছে বা সক্রিয় করছে বা তেজময় করে তুলছে। আর হচ্ছে সৌরশক্তি, মানে এরপর যখন তেজময় হয়ে যাচ্ছে ক্লোরোফিল, সেটা আবার কি করছে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করছে। ঠিক আছে, আচ্ছা, রাসায়নিক শক্তি যখন মানে রূপান্তরিত হয়ে কোথায় আবদ্ধ হচ্ছে, এটিপি অণুর মধ্যে আবদ্ধ হচ্ছে। এইটা হচ্ছে এটিপি অণুতে এনার্জি। ঠিক আছে, এটিপি মানেই হচ্ছে এনার্জি, আবদ্ধ। এবার এটিপির ফুল ফর্ম কি, এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এইটা হচ্ছে এটিপি। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই রাসায়নিক শক্তিটা এটিপি অণুর মধ্যে আবদ্ধ হচ্ছে। ঠিক আছে, আবার রাসায়নিক শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যোগান দিচ্ছে। তার মানে কিভাবে সূর্যালোক ইনডিরেক্টলি এনার্জির সোর্স হচ্ছে, এর যে ফোটন কণা সেইটা ক্লোরোফিলকে সক্রিয় করছে, সক্রিয় ক্লোরোফিল সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, এই রাসায়নিক শক্তি এটিপি অণুতে আবদ্ধ থাকছে এবং সমগ্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এনার্জিটাকে সরবরাহ করছে। ঠিক আছে, কিভাবে শক্তির যোগান দিচ্ছে, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে বর্তমান থাকে। এই যে শক্তিটা দিচ্ছে সেটা আবার শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে বর্তমান থাকে। তার মানে এই যে উৎপন্ন গ্লুকোজ, ঠিক আছে, মানে হচ্ছে C6H12O6, এইটার মধ্যে কিন্তু থাকছে স্থৈতিক শক্তি রূপে। এনার্জিটা, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের শরীরে আসছে যখন আবার আমরা বা অন্য কোনো প্রাণী বা অন্য কেউ এই গাছটাকে আবার আহার হিসেবে গ্রহণ করছে, মানে শাকসবজি যেমন খাই। তো এইভাবে শক্তির ট্রান্সফারটা হচ্ছে আমাদের। ঠিক আছে, আর সৌরশক্তি হচ্ছে কোষস্থ যে এডিপি মানে হচ্ছে কি, এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে, তো এই যে সৌরশক্তি সেটা হচ্ছে কোষস্থ এডিপিকে উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে পরিণত করতে সাহায্য করছে। তাহলে এইখানে আবার কি, আমরা যদি লাইট দেখি, সেইটা হচ্ছে এডিপি ছিল, এডিপিকে এটিপিতে রূপান্তরিত করছে।
এটা কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে পরিণত হতে সৌরশক্তি হচ্ছে সাহায্য করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সালোক সংশ্লেষের সময় এডিপি থেকে এটিপি উৎপন্ন হওয়াকে কি বলে? এই যে এই রিয়াকশনটা, এই জিনিসটা হচ্ছে কি? ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এইটা সম্পর্কে আমরা আরো ডিটেলসে জানবো, ঠিক আছে। ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এক্স্যাক্টলি জিনিসটা কি হচ্ছে? প্রথমে হচ্ছে একটা গোটা রিয়াকশনের মাধ্যমে যদি আমরা দেখাতে চাই, প্রথমে হচ্ছে লাইট, ঠিক আছে। লাইট মানে হচ্ছে সৌরশক্তি। সেটা এলো, সেটা কোথায় এলো? ক্লোরোফিলের মধ্যে। ক্লোরোফিল অণু। এই যে আমরা বললাম ক্লোরোফিল অণুর মধ্যে এলো, এইটা কিন্তু আসলে আলোক নির্ভর দশার প্রথম স্টেপ। সেটা হচ্ছে কি? সূর্যালোককে আবদ্ধকরণ বা ট্র্যাপিং অফ দ্য সানলাইট, ঠিক আছে। সেইটা কোথায় হয়? আসলে দুটো ফটোসিস্টেম বা আলোকতন্ত্র থাকে, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। সেইটা হচ্ছে সূর্যালোকের বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ আছে সেটাকে শোষণ করে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে এটা শোষণ করে। তারপর কি? এই যে আলোক শক্তি সেটা হারভেস্টিং অঞ্চলের যে কোনো স্থানে শোষিত হতে পারে। মানে ফটোসিস্টেম এটাকে আবদ্ধ করছে, হারভেস্টিং অঞ্চলের মধ্যে এটা শোষিত হচ্ছে, ঠিক আছে। শোষিত হয়ে এই ফটোসিস্টেম দ্বয়ের যে প্রাথমিক কাজ সেটা হচ্ছে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। আশা করছি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা আলোক বিক্রিয়া সম্পর্কে জানতে পারবো। আর আবার যদি আমরা বলতে পারি যে ফটোসিস্টেম, তাহলে কি? ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 যেটা বললাম, এটা আসলে একটা লার্জ কমপ্লেক্স যেটার মধ্যে প্রোটিন আর পিগমেন্ট দুটোই থাকছে। এটার কাজ হচ্ছে লাইটকে অ্যাবজর্ব করা বা শোষণ করা। আগেই বললাম যে লাইটের বিভিন্ন ওয়েভলেন্থের বা তরঙ্গ দৈর্ঘ্যের কে শোষণ করছে আর কি। তো এই লাইটটা এইভাবেই হচ্ছে ক্লোরোফিল অণুর মধ্যে আবদ্ধ হচ্ছে, ঠিক আছে। তো ক্লোরোফিল অণু আবার কি করছে? এটিপিকে, ক্লোরোফিল অণুর কাজ কি? সেটা হচ্ছে এটিপিকে, এটা হচ্ছে সক্রিয় হচ্ছে ফার্স্টে, সক্রিয় হয়ে এটা হচ্ছে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, ঠিক আছে। আর কি হচ্ছে? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা ছাড়াও কি হচ্ছে? ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন হচ্ছে কোনো বাহকের মাধ্যমে এটা কি হচ্ছে? এডিপি, এটা থেকে কি তৈরি করছে? এটিপি, ঠিক আছে। মানে এডিপি থেকে এটিপিকে তৈরি করছে। মানে টোটালটা কি হলো? ক্লোরোফিল অণুটাই হচ্ছে মেন, যেটা কিনা এই যে সূর্যালোকটা হচ্ছে মেন, সূর্যালোক ছাড়া কিছু হতো না। সূর্যালোকের কাজ হচ্ছে ক্লোরোফিল অণুকে সক্রিয় করা। এরপর হচ্ছে ক্লোরোফিল অণু কি করেছে? উত্তেজিত সক্রিয় হয়ে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে। এই রাসায়নিক শক্তিটা হচ্ছে এটিপি অণুতে আবদ্ধ হচ্ছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, আর হচ্ছে কি? এই যে গ্লুকোজ C6H12O6 সেখানে স্থৈতিক শক্তি রূপে এটা হচ্ছে সঞ্চিত থাকছে, যেটা কিনা আমরা যখন খাবার খাচ্ছি, মানে শাকসবজি খাচ্ছি, সেটা আমাদের দেহের মধ্যে চলে আসছে। এছাড়া কি হচ্ছে? লাইট হচ্ছে কিভাবে এডিপি থেকে এটিপি তৈরি করে, যেটাকে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলছে। সেইটা হচ্ছে লাইট ফার্স্টে ক্লোরোফিল অণু যেটা সেটাকে সেটাকে আগে সক্রিয় করছে, ঠিক আছে। এবার ক্লোরোফিল অণুর যে ইলেকট্রন, সেইটা ইলেকট্রন বাহকের মাধ্যমে এডিপি প্লাস পিআই থেকে গিয়ে সেটাকে হচ্ছে এটিপিতে রূপান্তরিত করছে। এইটা যখন এখানে আসছে তখনই হচ্ছে এডিপি আর পিআই থেকে এটিপি উৎপন্ন হচ্ছে। এইভাবেই হচ্ছে মোটমাট কথা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সৌরশক্তি। আশা করছি সূর্যালোকের কি ভূমিকা আছে সেটা এবারে বোঝা গেল। এরপর আমরা যেটা জানবো সেইটা হচ্ছে সালোক সংশ্লেষীয় রঞ্জক সম্পর্কে জানবো। তার মধ্যে হচ্ছে কি কি আছে? তার মধ্যে আমরা জানি প্রথম এবং প্রধান যেটা, সেটা হচ্ছে ক্লোরোফিল। এছাড়া আছে হচ্ছে ক্যারোটিনয়েডস, ঠিক আছে। ক্যারোটিনয়েডসও একটা পিগমেন্ট, কিন্তু ক্যারোটিনয়েডস হচ্ছে আমরা বলতে পারি যে হেল্পিং পিগমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মেন নয়। মেনটা হচ্ছে আমরা বলবো যে মেন যে পিগমেন্ট সেটা হচ্ছে কিন্তু অবশ্যই ক্লোরোফিল আর কি, ঠিক আছে। ওটা ছাড়া কখনোই সম্ভব নয় কোনো কিছু। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে ফাইকোবেলেন্স, ঠিক আছে। সেইটাও হচ্ছে এই হেল্পিং পিগমেন্ট হিসেবেই কাজে লাগে, তবে সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগিতে কাজে লাগে। তো এইবারে আমরা দেখে নিই কীভাবে মানে এই ক্লোরোফিল যে পিগমেন্টটা সেইটা কীভাবে সালোক সংশ্লেষে হেল্প করছে, বা সেটা কি, সেটার মধ্যে কি কি আছে সেইগুলো সম্পর্কে আমরা এবারে জানব। তো আমরা সালোক সংশ্লেষীয় রঞ্জক
রঞ্জক, সেটাকে আমরা কি করছি, একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা ক্লোরোফিল, আরেকটা হচ্ছে কি ক্যারোটিনয়েডস, আরেকটা আসছে কি ফাইকোবিলিনস। ঠিক আছে। তো ক্লোরোফিলের মধ্যে আমরা কি পড়বো, ক্লোরোফিলের মধ্যে আবার কিছু কিছু আছে, যেমন হচ্ছে ক্লোরোফিল এ বি সি ডি ই, ঠিক আছে। এটার মধ্যে কি আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। ক্যারোটিনয়েডসের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ক্যারোটিন, আরেকটা হচ্ছে কি জ্যান্থোফিল, ঠিক আছে। তো এইটার মধ্যে আমরা দুটো জিনিস জানবো, ক্যারোটিন, জ্যান্থোফিল, ঠিক আছে। আর যে ফাইকোবিলিনস আছে সেইটার আবার দুটো, একটা হচ্ছে ফাইকোসায়ানিন আর একটা হচ্ছে ফাইকো এরিথ্রিন, ঠিক আছে। এরিথ্রিন। তো বোঝা গেল সালোক সংশ্লেষীয় রঞ্জক ক্লোরোফিলের মধ্যে এ বি সি ডি ই, আর ক্যারোটিনয়েডসের মধ্যে ক্যারোটিন, জ্যান্থোফিল, আর ফাইকোবিলিনসের মধ্যে ফাইকোসায়ানিন আর ফাইকো এরিথ্রিন। এই হচ্ছে ভাগ। এইবারে আস্তে আস্তে আমরা ক্লোরোফিলের দিকে যাই, মানে ক্লোরোফিল কোথায় থাকে, কি ব্যাপার। আগের যে ভিডিও আছে সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, মানে সালোক সংশ্লেষের স্থান আর কি, কোথায় এক্স্যাক্টলি ক্লোরোফিলটা থাকে সেটা আমি বলেছিলাম, যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে আর কি স্ট্রোমা বা ধাত্র থাকে। আমি একবার একেই দেখাই বরং, তাহলে বেটার হবে। এই যে ক্লোরোফিলটা কোথায় থাকছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এইটার ধাত্র হচ্ছে স্ট্রোমা, এইখানে হচ্ছে গ্রানা থাকছে। আমি এইগুলো ডিটেলসে বললাম না আর। এই যে এই এক একটাকে থাইলাকয়েড বলে, এই জায়গাগুলোতে হচ্ছে ক্লোরোফিল থাকছে। তো কোথায় থাকছে, গ্রানার মধ্যেই বেসিক্যালি ক্লোরোফিলটা থাকে, ঠিক আছে, এটা বলা যেতে পারে। তো এই যে ক্লোরোফিল সেটা হচ্ছে ABCDE প্রকারের হয়, আগে বললাম। এইবার ক্লোরোফিল এ যেটা, সেটার ফর্মুলা কি, সেটার ফর্মুলা হচ্ছে C55H72O5N4Mg, মানে ক্লোরোফিলের মধ্যে যে সেন্টার মলিকিউল সেটা কিন্তু ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তো ক্লোরোফিল এ, এটার যে ফর্মুলা সেটা আমরা এখন লিখছি, C55H72O5N4Mg, ঠিক আছে। এইটা ম্যাগনেসিয়ামটা কিন্তু সেন্ট্রাল মলিকিউল, ঠিক আছে। আর হচ্ছে এই যে ক্লোরোফিল এ, সেইটাই হচ্ছে মেন, মানে সালোক সংশ্লেষে এইটা হচ্ছে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ক্লোরোফিল এর অনুপস্থিতিতে ক্লোরোফিল বি সালোক সংশ্লেষে অংশগ্রহণ করবে, ঠিক আছে। আর সিডিই এটা অতটাও ইম্পর্টেন্ট কিছু নয়, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ক্লোরোফিল এ বলছি, এ কিভাবে সালোক সংশ্লেষে হেল্প করে, তো এর কাজ হচ্ছে আসলে এই যে বললাম সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা, সেই মেন কাজটাই হচ্ছে ক্লোরোফিল এ করছে, ঠিক আছে। তো এইটার ক্লোরোফিল এ আর কি, এইটার যে কালার, ঠিক আছে, সেইটা হচ্ছে ক্লোরোফিল এর কালার হচ্ছে ব্লু গ্রিন, ঠিক আছে, নীলাভ সবুজ। এই কালারটা হচ্ছে ন্যাচারাল কালার। এছাড়া আরও কালার আছে, মানে রিফ্লেকটিভ লাইটে কেমন লাগে সেই জিনিসগুলো পরে আমরা যখন ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর মধ্যে তফাৎ করব তখন আলাদা করে বোঝা যাবে। আর যেটা ক্লোরোফিল বি সেটা হচ্ছে ইয়েলো গ্রিন কালারের, ঠিক আছে। এখানে আমরা ক্লোরোফিল বিটা লিখছি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো এইটার যেটা রং সেটা হচ্ছে ইয়েলো গ্রিন বা মানে হলুদাভ সবুজ।
ঠিক আছে। তো এইবারে একটা জিনিস বলি, এরা কিভাবে হেল্প করছে। ঠিক আছে, প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে লাইট অ্যাবজর্পশন সম্পর্কে, সেটা আগে বলি। কারণ এই যে রঞ্জক পদার্থগুলো, এদের প্রধান কাজ কি? পিগমেন্টের কাজই হচ্ছে সৌরশক্তিটাকে অ্যাবজর্ব করা বা আবদ্ধ করা, তাই তো। তো প্রথম পয়েন্ট হচ্ছে, যে লাইটটা অ্যাবজর্বড হয়, ঠিক আছে, সেইটাই হচ্ছে সালোক সংশ্লেষে কাজে লাগে। যে লাইটটা অ্যাবজর্ব হয় না সেইটা কখনোই কাজে লাগতে পারবে না। আর যে লাইটটা অ্যাবজর্ব হবে সেটা হচ্ছে ভ্যানিশ বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে তাকে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে। আর ফটোসিনথেটিক পিগমেন্টের যে কালার হবে সেই লাইটই সেটা অ্যাবজর্ব হয় না। ঠিক আছে। যেমন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ক্লোরোফিল এর রং হচ্ছে ব্লু গ্রিন বা নীলাভ সবুজ। ঠিক আছে। তো এর এর যে পিগমেন্টের রং মানে হচ্ছে কি, আমরা কখন একটা কোনো কিছু বস্তুর কালার দেখতে পারি, যখন সেটা হচ্ছে রিফ্লেক্ট করে, যেই আলোটা রিফ্লেক্ট করে আমরা সেই কালারটা দেখতে পারি। তার মানে এটা অ্যাবজর্ব হচ্ছে না। ব্লু আর গ্রিন যে কালার, সেই ওয়েভলেন্থটা এখানে অ্যাবজর্ব হচ্ছে না, বাকি কালারগুলো অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে। বাকি কালার বলতে আমি কি বোঝাতে চাইছি, ঠিক আছে, ভিজিবল লাইট যেটা, ঠিক আছে, সেইটা হচ্ছে মোটামুটি 380 থেকে 750 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে। আমরা যদি এখানে আমি সাপোজ এইখানে একটা আঁকার চেষ্টা করছি, এইটা সাপোজ এইখান থেকে এত অবধি হচ্ছে ভিজিবল লাইট, 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার। তো এই যে এইটা, এই ভিজিবল লাইটের মধ্যে আমাদের কি কি পড়ছে আমরা সেটা সবাই জানি। প্রথমে হচ্ছে আমরা এটাকে একত্রে কি বলি, ভিবজিওর বলি, তাই তো। মানে ফার্স্টে হচ্ছে ভায়োলেট, তারপরে হচ্ছে ইন্ডিগো, তারপরে হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে ইয়েলো, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে রেড। এইটাকে একত্রে আমরা বলি ভিবজিওর, তাই তো। এইগুলোই হচ্ছে কি ভিজিবল লাইট। এইটাকে আমরা ভিজিবল লাইট বলছি, মানে এইটা হচ্ছে চোখে দেখা যায়, মানে দৃশ্যমান। তো যখনই আমরা দেখছি যে ক্লোরোফিল এর রং হচ্ছে ব্লু গ্রিন বা নীলাভ সবুজ, ঠিক আছে, তখন কি হচ্ছে, তার মানে এই যে এই পিগমেন্টটা, সেটা এই ব্লু আর গ্রিন এই দুটোকে ছাড়া বাকি সব পিগমেন্টকে, মানে সবই কালারকে, মানে সব ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করছে। এই দুটোকে খুব কম অ্যাবজর্ভ করছে, যেটা রিফ্লেক্ট করছে, মানে অ্যাবজর্ভ একেবারে করছেই না, অথবা খুবই কম অ্যাবজর্ভ করছে, আর এটা হচ্ছে রিফ্লেক্ট করছে, যার ফলে এটা দেখতে পাচ্ছি। যদি এটা অ্যাবজর্ভ করতো তাহলে কিন্তু এইটাকে দেখা যেত না, কারণ আগেই বলেছি যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে লাইটটা অ্যাবজর্ভড হয় অ্যাবজর্পশন থিওরির ক্ষেত্রে, সেইটা হচ্ছে কি ভ্যানিশ বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, সেটাকে দেখা যায় না। আর যে লাইটটা অ্যাবজর্বড হচ্ছে সেটাই হচ্ছে কাজে লাগে, মানে এইটার ক্ষেত্রে কিন্তু বাকি সব লাইটগুলো কাজে লাগছে, মানে ভায়োলেট, ইন্ডিগো, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই সব কালারগুলো কাজে লাগছে, মানে সব কালারের লাইটগুলো কাজে লাগছে, শুধুমাত্র ব্লু আর গ্রিন ছাড়া। তেমনই সেম ভাবে ক্লোরোফিল বিতে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো গ্রিন কালার, তাই তো। ইয়েলো গ্রিন মানে এর কাজ হচ্ছে গ্রিন আর ইয়েলো এই দুটোকে রিফ্লেক্ট করছে, বা খুব কম পরিমাণে এটা অ্যাবজর্ভ করছে, অথবা হয়তো অ্যাবজর্ভ করছেই না, তাই জন্য এটা রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, ক্লোরোফিল বি এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এর কালার যেহেতু ইয়েলো গ্রিন, তাই জন্যে এই যে ইয়েলো আর গ্রিন যে কালারটা আছে সেইটাকে এ অ্যাবজর্ভ করছে, বা অ্যাবজর্ভ করছে না, অথবা খুবই কম পরিমাণে অ্যাবজর্ভ করছে, শুধুমাত্র রিফ্লেক্ট করছে বলে আমরা এই কালারটা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে ব্লু আর গ্রিন, এইটার ক্ষেত্রে হচ্ছে ইয়েলো গ্রিন। ঠিক আছে, এই দুটো। তো আমরা যে বললাম 380 থেকে 750 ন্যানোমিটার পর্যন্ত ভিজিবল লাইট হয় আর কি। তো এর ওপরে আর নিচে যে অংশটা রয়েছে সেটা অনেকটা বড় অংশ, সেই অংশের লাইট কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। ঠিক আছে। যেমন আমরা কি বলতে পারি যে আমরা যদি এইটা যদি আমাদের ভিজিবল লাইট হয়, তাহলে এই ওপরের অংশে কি কি থাকতে পারে, এখানে একটা থাকতে পারে গামা রশ্মি, এছাড়া থাকতে পারে হচ্ছে ইউভি রশ্মি, এগুলো আমাদের পক্ষে খালি চোখে দেখা সম্ভব নয়। ঠিক আছে। আর কি থাকতে পারে, আরেকটা হচ্ছে এখানে লাস্ট হচ্ছে ভিবজিওরের পরে আমরা বলতে পারি হচ্ছে ইনফ্রারেড, এটাও কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে। এছাড়া রেডিও, আরও অনেক কিছু আছে, টিভি রশ্মি, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা খালি চোখে ভিজিবল হয় না। ঠিক আছে। শুধুমাত্র এইটার যেটা এইখানে আমরা শুধু ভিবজিওর এইটা হচ্ছে কি ভিজিবল,
380 ন্যানোমিটার এবং এটা হচ্ছে 750 ন্যানোমিটারে গিয়ে শেষ। আচ্ছা, আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যে এই যে মানে ফটোসিনথেটিক পিগমেন্টের যে কালার হবে সেই লাইট তো অ্যাবজর্ব হয় না আমরা বললাম। এইবার এইটা কি করে বুঝবো যে মানে কোন পিগমেন্টের ডিফারেন্ট পিগমেন্ট তো ডিফারেন্ট কালার করছে, ডিফারেন্ট পিগমেন্ট তো ডিফারেন্ট কালার নিচ্ছে, তো কোন পিগমেন্ট কি করছে সেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করা যায়, সেইটার নাম হচ্ছে স্পেকট্রোফোটোমিটার। ঠিক আছে, স্পেকট্রোফোটোমিটার যেটা, সেটা হচ্ছে অ্যাবজর্পশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, কি নাম বললাম? স্পেকট্রোফোটোমিটার। ঠিক আছে, এইটার মাধ্যমে কি হয়, এইটা হচ্ছে কি used to check the absorption of light by different pigments। আমরা পিগমেন্টস কি কি পড়েছিলাম এতক্ষণ ধরে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এগুলো তো পড়লামই। এছাড়া হচ্ছে ক্যারোটিনয়েড, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়েছি। তো আবার আমরা ক্লোরোফিল এ বিতেই আবার ফিরে আসি, কি হয় সেটা এবার দেখব। তো ক্লোরোফিলের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে আসলে এর স্ট্রাকচার বলতে প্রথমে বলবো যে একটা মেন যে মলিকিউল সেটা হচ্ছে এমজি। ঠিক আছে, এমজিটা হচ্ছে এটার মেন আর কি, এটা সেন্ট্রালে থাকে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি এর চারধারে আর কি, যেমন নাইট্রোজেনগুলো একটা পরফাইরিন রিং তৈরি করে। ঠিক আছে, তো ক্লোরোফিলের যে স্ট্রাকচার সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হেড, আরেকটা হচ্ছে কি টেল। ঠিক আছে, তো হেড যেটা সেটা হচ্ছে পরফাইরিন রিং, পরফাইরিন। ঠিক আছে, আর যেটা হচ্ছে টেল, যেটা টেল সম্পর্কে আমরা বললাম সেইটা হবে কি ফাইটল। ঠিক আছে, এটা হচ্ছে ফাইটল। ঠিক আছে, তো হেডের কি বৈশিষ্ট্য আর টেলের কি বৈশিষ্ট্য এবার আমরা সেটা দেখব। হেড মানে হচ্ছে হাইড্রোফিলিক। ঠিক আছে, আর যেটা টেল সেইটা হচ্ছে হাইড্রোফোবিক। এটা হাইড্রোফিলিক মানে হচ্ছে এইটাকে আরেকটা ভাবেও বলা যায়, সেটা হচ্ছে কি পোলার। আর এইটা যেহেতু হাইড্রোফোবিক তাই জন্য এটা হচ্ছে নন পোলার আমরা বলতে পারি। ঠিক আছে, হেডে কি হয়, এইটার কাজ হচ্ছে, হেডের যে অংশ ক্লোরোফিলের সেইটার কাজ হচ্ছে লাইট অ্যাবজর্পশন করা। ঠিক আছে, আর যেটা টেল সেইটা কি, আমরা জানি যে ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোফিল থাকে থাইলাকয়েড মেমব্রেনে, তাই তো। তো এইটার কাজ হচ্ছে ক্লোরোফিলের যে টেল সেইটার কাজ হচ্ছে থাইলাকয়েডের সাথে যে অ্যাটাচমেন্ট সেইটাকে হেল্প করা। ঠিক আছে, মেইনটেনিং অ্যাটাচমেন্ট, এটা কিসে কাজ করে? ইন মেইনটেনিং দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য থাইলাকয়েড মেমব্রেন। মেমব্রেন। ঠিক আছে, তাহলে আশা করছি হেড আর টেল কোনটা কি কাজ করে বোঝা গেল। এরপর হেডের যে স্ট্রাকচার, সেখানে মেন মানে সেন্ট্রালে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে, চারধারে চারটে নাইট্রোজেনের সাথে পাইরাল রিং থাকে, এছাড়া হচ্ছে কি একটা টেল থাকে। ঠিক আছে, যেটার নাম হচ্ছে ফাইটাল। আর হেডের যে অংশটা সেটা হচ্ছে কি পরফাইরিন। ঠিক আছে, এইবারে আমরা দেখবো যে ক্লোরোফিল এ এছাড়া এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি ক্লোরোফিল এ বি এর পরে সেটা হচ্ছে ক্যারোটিনয়েড। ঠিক আছে, তার আগে আমরা ক্লোরোফিল এ আর বি এর মধ্যে কি তফাৎ সেই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, এই যে ক্লোরোফিলের স্ট্রাকচার বললাম, ক্লোরোফিলের স্ট্রাকচারে এমজিটা হচ্ছে মাঝখানে থাকে। ঠিক আছে, তো ক্লোরোফিল এর ক্ষেত্রে কি হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তো ক্লোরোফিল এর ক্ষেত্রে এমজিটাও মাঝখানে থাকে, এটার ক্ষেত্রে এমজিটা মাঝখানে থাকে। তো চেঞ্জটা কোথায় হয়? প্রথম পয়েন্ট আমরা বলতে পারি যে অ্যাট পজিশন আর এই CH3 গ্রুপ থাকে। ঠিক আছে, মানে মিথাইল যে গ্রুপটা, ফাংশনাল গ্রুপটা, সেটা কোথায় থাকে? অ্যাট পজিশন আর পজিশনে মিথাইল গ্রুপ।
গ্রুপ প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এইখানে কি থাকে, এইটার ক্ষেত্রে হচ্ছে আর পজিশনে কে প্রেজেন্ট থাকে, অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকবে, অ্যালডিহাইড প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে প্রথম পার্থক্যটা আমরা পেয়ে গেলাম, আর পজিশনে হচ্ছে মিথাইল গ্রুপ আর এইটার আর পজিশনে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকে, ঠিক আছে। আর কি হয়, আর হচ্ছে এইটার কালারটা কি, এটার যে ন্যাচারাল কালার সেটা আমরা জানি ব্লু গ্রিন বা নীলাভ সবুজ বলেছিলাম, এইটার ক্ষেত্রে হচ্ছে হলুদাভ সবুজ, ইয়েলোইশ গ্রিন, ঠিক আছে। তো আচ্ছা, তো এইটা এই কালারটা হচ্ছে ন্যাচারাল কালার, ঠিক আছে। এইবার হচ্ছে রিফ্লেক্টেড লাইটে এটাকে কেমন দেখতে লাগে, তো এইটা হচ্ছে ফার্স্টে রিফ্লেক্টেড লাইট। রিফ্লেক্টেড লাইটে একে দেখতে অনেকটা রেড লাগে, ঠিক আছে, মানে এটাকে রেড দেখতে লাগে, লাল রঙের, ঠিক আছে। আর হচ্ছে যেটা হচ্ছে কিনা এইটার ক্ষেত্রে মানে ক্লোরোফিল বি এর ক্ষেত্রে ক্লোরোফিল বি এর ক্ষেত্রে হচ্ছে ব্রাউনিশ রেড, ঠিক আছে, রিফ্লেক্টেড লাইটে দেখা যায় ব্রাউনিশ রেড। আর কি পয়েন্ট হতে পারে, আরেকটা পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে কি ট্রান্সমিটেড লাইটে কেমন দেখতে লাগে। ট্রান্সমিটেড লাইটে এইটা হচ্ছে উজ্জ্বল সবুজ রঙের হয়, ঠিক আছে, কি বললাম, ব্রাইট গ্রিন। আর এইটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে ট্রান্সমিটেড লাইটে কি হবে, এটা হচ্ছে ইয়েলোইশ গ্রিন বা অলিভ গ্রিন বলা যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর পার্থক্য আমরা বুঝলাম। এইবারে আমরা যাব হচ্ছে ক্যারোটিনয়েড বা এর পরবর্তী রঞ্জকে, ঠিক আছে। তো এর পরবর্তী রঞ্জক হচ্ছে ক্যারোটিনয়েডস, ঠিক আছে। এটা হচ্ছে হেল্পিং পিগমেন্ট বলা যেতে পারে। তো আমরা প্রথমেই বলেছিলাম যে এইটা হচ্ছে কিসের, এইটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে এটার একটা টাইপ হচ্ছে ক্যারোটিন, আরেকটা হচ্ছে কি জ্যান্থোফিল, তাই তো। এটার একটা টাইপ হচ্ছে ক্যারোটিন, আরেকটা হচ্ছে জ্যান্থোফিল, এই দুটো নিয়ে এরা গঠিত। তো এরা সালোক সংশ্লেষে কিভাবে হেল্প করে, এরা কিন্তু ডিরেক্টলি সালোক সংশ্লেষে হেল্প করে না, এরা ইনডিরেক্টলি হেল্প করে, ঠিক আছে। তো এরা কি করে, এই ক্যারোটিন এবং জ্যান্থোফিল যেটা, এরা হচ্ছে আলোক শোষণ করে উত্তেজিত হয়, কিন্তু প্রত্যক্ষভাবে সালোক সংশ্লেষে হেল্প করতে পারে না। উত্তেজিত রঞ্জক কণাগুলি যে শক্তি সেটাকে ক্লোরোফিল এ অণুতে স্থানান্তরিত করে এবং পরোক্ষভাবে সালোক সংশ্লেষের যে হার সেটাকে ত্বরান্বিত করছে, ঠিক আছে। তো এর মধ্যে যে ক্যারোটিন যেটা বলেছিলাম সেইটা হচ্ছে কি রঙের হয়, লাল কমলা বা রেড অরেঞ্জ লিখি, রেড অরেঞ্জ কালারের হয়। আর জ্যান্থোফিল যেটা সেটা হচ্ছে কি ইয়েলো অরেঞ্জ কালারের হয়। আবার সেম জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যেহেতু ক্যারোটিন রেড অরেঞ্জ আর জ্যান্থোফিল ইয়েলো অরেঞ্জ, তাই জন্যে কি দেখা যাচ্ছে যে রেড অরেঞ্জ কালারটা কিন্তু ক্যারোটিন আসলে অ্যাবজর্ভ করেনি, এটা কিন্তু খুব কম পরিমাণে অ্যাবজর্ভ করেছে বা রিফ্লেক্ট করছে। এইটার ক্ষেত্রে জ্যান্থোফিলের ক্ষেত্রে ইয়েলো অরেঞ্জ যে কালারটা সেটাকে সে অ্যাবজর্ভ করেনি বা খুব কম পরিমাণে অ্যাবজর্ভ করেছে, সেটাকে রিফ্লেক্ট করছে, কারণ যেই আলোটা অ্যাবজর্ভ করবে সেটা হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তাই তো। তো এই জিনিসটা হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিলের ক্ষেত্রে। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখলাম যে মানে ক্লোরোফিল এর ক্ষেত্রে দেখলাম ব্লু গ্রিন, ক্লোরোফিল বি এর ক্ষেত্রে দেখলাম ইয়েলো গ্রিন, ক্যারোটিনয়েডের ক্ষেত্রে দেখছি যে ক্যারোটিনটা রেড অরেঞ্জ, জ্যান্থোফিলটা ইয়েলো অরেঞ্জ। তো একটা না একটা এক একটা আলোকে এরা অ্যাবজর্ভ করছে, ঠিক আছে।
তো এইভাবেই এরা সক্রিয়ভাবে সূর্যালোকটাকে আবদ্ধ করছে। মানে যেই জিনিসটা ক্লোরোফিল এ করতে পারে না, সেই যেই আলোটাকে ক্লোরোফিল এ অ্যাবজর্ব করতে পারছে না, যেমন ব্লু গ্রিন যে আলোটা, সেটা কিন্তু ক্লোরোফিল বি অ্যাবজর্ব করছে, ঠিক আছে। তো ক্লোরোফিল এর অনুপস্থিতিতে কে কাজ করছে? ক্লোরোফিল বি। এইভাবেই সক্রিয়ভাবে সূর্যালোকটাকে এরা আবদ্ধ করার চেষ্টা করছে, ঠিক আছে। তো এরপর লাস্ট যেটা আছে পিগমেন্টের কথা, সেটাকে বলি। সেটা হচ্ছে কি, সেটা উদ্ভিদের ক্ষেত্রে আসলে নয়, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি জাস্ট ফর নলেজ আমি বলছি। তো সেটার নাম কি? ফাইকোবিলিনস, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে কি? ফাইকোবিলিনস, ঠিক আছে। এটা ফার্স্টেই আমি বললাম যে কোথায় পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে পাওয়া যায় হচ্ছে নীলাভ সবুজ শৈবালে, নীলাভ সবুজ শৈবালে পাওয়া যায়, ঠিক আছে। আর এইটা আবার দুটো ভাগ আমি পড়েছিলাম, একটা হচ্ছে কি ফাইকোসায়ানিন, আর একটা হচ্ছে ফাইকোএরিথ্রিন। আরেকটা হচ্ছে কি এরিথ্রিন, ঠিক আছে। তো তো ফাইকোসায়ানিনের যে কালার সেটা কি? পার্পল, ঠিক আছে। আর ফাইকো এরিথ্রিনের যে কালার সেটা হচ্ছে কি? রেড। এর যে স্পেশাল জিনিস সেটা হচ্ছে যে ফাইকোসায়ানিনে কিন্তু কোনো এমজি থাকে না, আর কোনো ফাইটাল রিংও এই টেলও থাকে না, ঠিক আছে। আমরা জানি যে ক্লোরোফিল মানেই একটা এমজিটা হচ্ছে সেন্টারে থাকছে, চারধারে চারটে, মানে জিনিসটা অন্তত আমি বেসিকটা একটু দেখানোর চেষ্টা করছি। মানে জিনিসটা হচ্ছে এমজিটা এরকম সেন্টারে থাকে তো ক্লোরোফিলের, আর এই চারধারে এইভাবে চারধারে চারটে নাইট্রোজেন থাকে, ঠিক আছে। এই চারধারে চারটে নাইট্রোজেন থাকে, এর সাথে হচ্ছে এইভাবে ধরো পাইরাল রিং এক একটা থাকছে, এইভাবে একটা পাইরাল রিং থাকলো, ঠিক আছে। এইভাবে চারটে পাইরাল রিং চারদিকে থাকবে, এর সাথে আরেকটা হচ্ছে যে ফাইটাল টেলের কথা বললাম সেইটাও থাকবে। মানে এইটা হচ্ছে হেড রিজিয়নটা ফর্ম করছে, আর একটা টেল রিজিয়ন ফর্ম করবে। তো এটার ডিটেলসে আমাদের জানার দরকার নেই, বেসিক জিনিসটা বললাম। তো ফাইকোবিলিনস যেটা সেইটা হচ্ছে কি পার্পেল রঙের ফাইকোসায়ানিন হয়, আর ফাইকোএরিথ্রিনটা রেড হয় বললাম। তবে এই যে ফাইকোবিলিনসের মধ্যে যে ফাইকোসায়ানিন, সেইটার স্পেশালিটি হচ্ছে যে এইখানে কোনো এমজি থাকছে না, এমজিটাই থাকছে না, আর কি থাকছে? কোনো ফাইটাল তেলও থাকছে না, ঠিক আছে। এইটাই হচ্ছে এর বৈশিষ্ট্য বা বিশেষত্ব। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে লাইট জিনিসটা ক্লোরোফিল এ বা বি কিভাবে নিচ্ছে, বা কিভাবে ক্যারোটিনয়েড সেটাকে নিচ্ছে, কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, কিভাবে আমরা একটা জিনিস পড়লাম না যে কিভাবে সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেটা থেকে হেল্প করছে, সেই জিনিসপত্রগুলো আমরা এখন জানবো। তো প্রথমে কি হয়, প্রথমে আমরা বলে রাখি যে ফার্স্ট হচ্ছে কি মেন পিগমেন্ট। আমরা প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি মেন পিগমেন্ট। মেন পিগমেন্ট, ঠিক আছে। তো মেন পিগমেন্টটা কে? মেন পিগমেন্টটা হচ্ছে ক্লোরোফিল এ, ঠিক আছে। আর যেটা হচ্ছে কি হেল্পিং পিগমেন্ট, সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস, ঠিক আছে। এর পেছনে একটা কারণ আছে। মেন পিগমেন্ট কেন? এইটা হচ্ছে সরাসরি অংশগ্রহণ করে, এইটা হচ্ছে সরাসরি করছে না, পরোক্ষভাবে করছে। তো কিভাবে করছে? প্রথমে আমরা জানি যে লাইটটা কি হয়, সূর্য থেকে লাইটটা বের হলো, ঠিক আছে। বের হয়ে কি হলো, এটা কোথায় এলো? ফার্স্টে ক্যারোটিনয়েডসে এলো, ঠিক আছে। আমরা জানি এই যে পিগমেন্টগুলো তাদের প্রত্যেকেরই হচ্ছে কি লাইট আলাদা করে শোষণ করার ক্ষমতাটা থাকছে, ঠিক আছে। তো লাইটটা হচ্ছে অ্যাবজর্ভ করছে ক্যারোটিনয়েড, অ্যাবজর্ভ করে কি করছে? ক্লোরোফিল বিকে দিয়ে দিচ্ছে, ক্লোরোফিল বি, ঠিক আছে। আবার এই ক্লোরোফিল বি এরও কিন্তু আলাদা করে একটা মানে ক্ষমতা রয়েছে, যে সেটা হচ্ছে কি এখানেও কিন্তু লাইট আসছে, মানে ও কিন্তু আলাদা করে লাইটকে অ্যাবজর্ভ করছে। ক্লোরোফিল বি এর কাজ কি? এমনি এনভায়রনমেন্টের যে লাইট সেটাকেও অ্যাবজর্ভ করা, আবার যেটা ক্যারোটিনয়েড থেকে এসেছে, যেই লাইটটা ক্যারোটিনয়েড শোষণ করেছিল সেই লাইটটাও আবার ক্লোরোফিল বি নিচ্ছে। তো এই লাইট এনভায়রনমেন্টাল লাইট, আর এই লাইট, সব লাইট মিলিয়ে এর কাজ হচ্ছে সেটা ক্লোরোফিল এ কে দিয়ে দেওয়া।
ক্লোরোফিল এর কাজ কি? ক্লোরোফিল এর কাজ হচ্ছে এই যে ক্লোরোফিল বি, এই যে ক্যারোটিনয়েডের থেকে লাইট নিয়ে, এনভায়রনমেন্টের থেকে লাইট নিয়ে এই লাইটটা ক্লোরোফিল একে পাঠাচ্ছে, সেটাকে শোষণ করা। এছাড়াও আরেকটা কি হয়, এরও একটা আলাদা ক্ষমতা আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টের যে লাইট সেটাকে শোষণ করা। এইভাবে প্রচুর লাইট হচ্ছে, তো এই লাইটটাকে কাজে লাগিয়ে ক্লোরোফিল এ মেন কাজটা করে, এই সৌরশক্তিটাকে, সেটাকে কি কাজ করছে, কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত করছে। মানে এই হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে। তো আশা করছি বোঝা গেল কেন ক্লোরোফিল একে মেন পিগমেন্ট বলা হয় আর কেন এটাকে মানে ক্যারোটিনয়েডসকে হেল্পিং পিগমেন্ট বলা হয়ে থাকে। তো এই হচ্ছে ক্লোরোফিলের পিগমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম। 3 প্রকারের পিগমেন্ট আমরা দেখেছিলাম, ক্লোরোফিল, ফাইকোবিলিন আর ক্যারোটিনয়েড। তার মধ্যে ক্লোরোফিলটা মেন ছিল, তার মধ্যে ক্লোরোফিল এটাই হচ্ছে মেন, যেটা কিনা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে। এছাড়া আমরা দেখেছি যে ক্যারোটিনয়েড হচ্ছে এটাকে হেল্প করছে বা হেল্পিং পিগমেন্ট হিসেবে কাজ করছে। এছাড়া আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ফাইকোবিলিন, সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, যেটা মানে নীলাভ সবুজ শৈবালে পাওয়া যায়। ফাইকোবিলিনসের আবার দুটো ভাগ থাকে, ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথ্রিন। তো আশা করছি পিগমেন্টের ব্যাপারটা ক্লিয়ার হলো। তো এই ভিডিওতে আমরা বললাম যে কোন উপাদান কি কাজ করে, আর তো সেইটা একবার আমরা রিভাইজ করে নিই, আশা করছি সেটা বুঝতে সুবিধা হবে। তো সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা উপাদানের ক্ষেত্রে পড়েছিলাম ফার্স্টে CO2 হচ্ছে স্থলজ উদ্ভিদরা কি করে, পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় নিচ্ছে। CO2টা হচ্ছে কাঁচামালের মধ্যে পড়ছে বাই দ্য ওয়ে। আর আরেকটা কাঁচামাল আছে, সেটা হচ্ছে H2O। এই কাঁচামাল, সূর্যালোক আর ক্লোরোফিল, এই তিনটেই হচ্ছে সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান। তার মধ্যে আমরা CO2 পড়ছি। তো কার্বন ডাই অক্সাইডের যে রোলটা সেটা কি ছিল, কার্বন ডাই অক্সাইডের কি সেক্ষেত্রে হচ্ছে স্থলজ উদ্ভিদরা পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় সেটাকে শোষণ করছে, আর জলজ উদ্ভিদরা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় জলে নিমজ্জিত তলের সাহায্যে সেটাকে শোষণ করার চেষ্টা করছে। আর এছাড়া হচ্ছে ইম্পর্টেন্স বলতে আমরা কি বলেছি, যে CO2 হচ্ছে কি সালোক সংশ্লেষের অন্যতম কাঁচামাল, এবং উৎপন্ন যে সরল শর্করা মানে গ্লুকোজ যেটা, সেটার মধ্যে কার্বন আর অক্সিজেন, সেটার উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আর জলের ক্ষেত্রে কি বলবো, জলের ক্ষেত্রে আবার অবশ্য এই যে স্থলজ উদ্ভিদরা যেটা, তারা হচ্ছে মূলরোমের সাহায্যে কৈশিক জল অভিস্রবণ প্রক্রিয়ায় জাইলেম বাহিকার মাধ্যমে এরা হচ্ছে শোষণ করছে, ঠিক আছে। আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে জলাশয় থেকে এরা দেহের নিমজ্জিত তলের সাহায্যে ব্যাপন প্রক্রিয়ায় এবং পরাশ্রয়ী উদ্ভিদরা বায়বীয় মূলের সাহায্যে বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প আছে সেটাকে শোষণ করছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমেই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জল কিন্তু এই ক্ষেত্রে কাঁচামাল, আর সূর্যালোক আর ক্লোরোফিল হচ্ছে অন্যতম উপাদান, ঠিক আছে। তো কাঁচামাল হিসেবে একটা ইম্পর্টেন্স আছে। এছাড়াও আগে বলেছিলাম যে ইকুয়েশনে এটা হচ্ছে ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। এছাড়া আমরা এখানে দেখছি যে অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত করবার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন যেটা, সেটা জল বিসৃষ্ট হয়ে তৈরি হয়। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখেছি, সেটা হচ্ছে নাইল হাইপোথিসিস। সেটা ছিল কি, যে সালোক সংশ্লেষে যে অক্সিজেন রিলিজ হয় সেটার উৎস হচ্ছে ওয়াটার। সেটা কিভাবে আমরা প্রমাণ করেছি, সেটা কিভাবে নাইল প্রমাণ করেছিলেন সেটাও দেখেছি। তারপরে হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে কিভাবে সালোক সংশ্লেষে সূর্যালোক হেল্প করে, এনার্জি প্রদান করে, কিভাবে সালোক সংশ্লেষের সময় এডিপি থেকে এটিপিতে উৎপন্ন হয়, যেটাকে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলছে। আর রাসায়নিক শক্তি কিভাবে, রাসায়নিক শক্তি মানে সৌরশক্তিকে কিভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেটাও আমরা দেখেছি। ক্লোরোফিলকে লাইট কিভাবে সক্রিয় করে, এই সমস্ত জিনিসপত্রই আমরা দেখেছি। এরপরে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ক্লোরোফিল সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক, ঠিক আছে। এছাড়া যেটা হচ্ছে হেল্পিং পিগমেন্ট মানে সাহায্যকারী রঞ্জক, সেটা হচ্ছে কি ক্যারোটিনয়েড, ঠিক আছে। তো ক্লোরোফিলের মধ্যে আবার ক্লোরোফিল A B C D E পড়েছিলাম। এই 5টার মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পড়েছিলাম। যেমন হচ্ছে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের প্রধান ভূমিকা হচ্ছে, ক্লোরোফিলই হচ্ছে সূর্যালোকের যে অদৃশ্য ফোটন কণা বা কোয়ান্টাম, সেটাকে শোষণ করে সক্রিয় হয় এবং শোষিত জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিলে
বিশ্লিষ্ট করে, ঠিক আছে। আর সালোক সংশ্লেষে তাই জন্যই ক্লোরোফিলের যদি ভূমিকা কোনো প্রশ্ন আসে তাহলে বলা যেতে পারে যে সৌরশক্তিকে শোষণ করে সেই শক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করা এবং জলের আয়নীকরণ ঘটানো, এইটাই হচ্ছে এই ক্লোরোফিলের মধ্যে মেন জিনিস, ঠিক আছে। এইবার ক্লোরোফিল এটা কিভাবে শক্তি সংগ্রহ করে এটাও দেখেছিলাম। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে ক্যারোটিনয়েডস, ঠিক আছে। ক্যারোটিনয়েডস হচ্ছে হেল্পিং পিগমেন্ট। আমরা জানি যে এটা কিন্তু সক্রিয়ভাবে পালন করতে পারে না নিজের ভূমিকা, তবে ক্যারোটিনয়েডসের মধ্যে ক্যারোটিন আর জ্যান্থোফিল আছে, কোনটার কি কালার, কিভাবে এই মানে অ্যাবজর্পশনটা হয়, কিভাবে এই মানে কোনটার কি ভিজিবল লাইটের ব্যাপারটাও আমরা জেনেছিলাম যে 380 থেকে 750 ন্যানোমিটারের মধ্যে পড়ছে। আর হচ্ছে কি যে ফাইকোবেলিনস আছে সেই ফাইকোবেলিনসের মধ্যে ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথ্রিন, এইটা কিন্তু সম্পূর্ণ নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে। তো এই ছিল সালোক সংশ্লেষের মধ্যে কি কি উপাদান কাজে লাগে সেইটার কথা আমরা এটাতে বলেছি। এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে সালোক সংশ্লেষটা হচ্ছে সেটার কি তাৎপর্য হয়ে থাকে, সালোক সংশ্লেষের তাৎপর্যটা কি, তাই তো। প্রথম তাৎপর্য আমরা কি বলতে পারি, তো আমরা আগেই বলেছি যে আমরা হলাম কি পরভোজী, ঠিক আছে। আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, উদ্ভিদই হচ্ছে একমাত্র যারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, সৌরশক্তি যেটা সেটার আবদ্ধকরণ ঘটে খাদ্যের মধ্যে এবং এর স্থৈতিক শক্তিতে রূপান্তর ঘটে, ঠিক আছে। তো এই যে শক্তিটা সেটা আমাদের মধ্যে স্থানান্তর হয়, সেটা কিভাবে, মোটামুটি আমরা জানি সবাই যে সূর্যই হচ্ছে শক্তির মূল উৎস। এবার একমাত্র সবুজ উদ্ভিদরাই সৌরশক্তিকে আবদ্ধ করতে পারে কিভাবে, এই যে সালোক সংশ্লেষের মাধ্যমে। এই যে বললাম সৌরশক্তিটাকে সে পাতার মধ্যে ক্লোরোফিলের মধ্যে আবদ্ধ করছে এবং বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার করছে, ঠিক আছে। তো সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে। এইটাই হচ্ছে এর আগে আমরা পড়েছিলাম যে কিভাবে এটিপি অণুর মধ্যে আবদ্ধ করছে। পরে সেই শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হয়। প্রাণীকুল তথা আমরা সবাই সবুজ উদ্ভিদকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, তাই তো, কারণ ওরা হচ্ছে উৎপাদক, আমরা হলাম পরভোজী, ওদেরকে আমরা খাই, শাকসবজি আমরা খাই, তাই তো। তো প্রাণীকুল সবুজ উদ্ভিদ থেকে খাদ্যের মাধ্যমে সেই শক্তিটা সংগ্রহ করে, অর্থাৎ গৃহীত খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি প্রাণীদের দেহকোষে খাদ্যের জারণ প্রক্রিয়ায় গতিশক্তি উৎপন্ন করে। এই গতিশক্তি জীবদেহের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ পৃথিবীর সমস্ত প্রাণীকে শক্তি যোগান দেয়। তাহলে প্রথম তাৎপর্য যেটা আমরা বলতে পারি শক্তির যোগান দেওয়া, ঠিক আছে, শক্তির যোগান দেওয়া। সেটা কিভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে লাইট মানে হচ্ছে সূর্যালোক, ঠিক আছে। সেইটা কি হচ্ছে, গাছ সেটাকে নিচ্ছে, সেটাকে প্ল্যান্ট নিজের মধ্যে নিচ্ছে, ঠিক আছে। কিভাবে নিচ্ছে এই জিনিসটা আমরা আগে একবার দেখেছি। দিয়ে সে কি করছে, সেই সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, ঠিক আছে, মানে হচ্ছে কেমিক্যাল এনার্জি, ঠিক আছে। তো কেমিক্যাল এনার্জিটাকে সে কি করছে, কেমিক্যাল এনার্জিটাকে সে পোটেনশিয়াল এনার্জি বা স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত করছে, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু এটিপির মধ্যে হচ্ছে, এটিপির মধ্যে রাসায়নিক শক্তিটাকে মানে সৌরশক্তিটাকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে পরিণত করছে, ঠিক আছে। করার পরে সেইটা আবার স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হয়, ঠিক আছে, উৎপন্ন খাদ্যের মধ্যে। মানে এইটা হচ্ছে প্রডিউসড ফুড বা উৎপন্ন খাদ্য, যার মধ্যে হচ্ছে কি স্থৈতিক শক্তি রূপে এটা সঞ্চিত থাকে। একটা প্রশ্ন যদি আমাদের দেয় যে মানে সালোক সংশ্লেষের তাৎপর্য কি, তো আমরা সাধারণত সেটাকে ভাষায় লিখি, তাই তো, মুখস্থ করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি এই ছকের মাধ্যমে এটাকে লিখে বোঝানোর চেষ্টা করি তাহলে আমাদের জিনিসটা মনেও থাকবে এবং দেখতেও জিনিসটা অ্যাট্রাকটিভ লাগবে, তাই তো।
তো আমরা যেটা ছিলাম যে ফার্স্টে লাইট নিচ্ছে প্ল্যান্ট, তারপর সেটাকে এটিপির মধ্যে কেমিক্যাল এনার্জিতে বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, করে সেটাকে স্থৈতিক শক্তি রূপে যে প্রডিউসড ফুড আছে তার মধ্যে দিচ্ছে, ঠিক আছে। তো এরপর কি হচ্ছে, সেই উৎপন্ন শক্তিটাই মানে যে স্থৈতিক শক্তি সেটা প্রাণীকুল উদ্ভিদ থেকে খাদ্যের মাধ্যমে সংগ্রহ করছে। সেটা কি প্রাণীকুল মানে হচ্ছে অ্যানিমেলস, আমরা লিখি অ্যানিমেলস টেক ইট বাই ফুড, ঠিক আছে। তো অ্যানিমেলরা কি করছে, এই যে স্থৈতিক শক্তিটা সেটাকে খাদ্যের মাধ্যমে সেটা থেকে নিচ্ছে, ঠিক আছে। তো এবার এই যে গৃহীত খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি সেটা প্রাণীকোষে খাদ্যের জারণ প্রক্রিয়ায় গতিশক্তি উৎপন্ন করে, গতিশক্তি উৎপন্ন করছে, ঠিক আছে। কি প্রক্রিয়ায়? জারণ প্রক্রিয়ায়। জারণ প্রক্রিয়ায় গতিশক্তি তে রূপান্তরিত করছে। কোথায়? এরা হচ্ছে প্রাণীর দেহকোষে, ঠিক আছে। প্রাণীর দেহকোষে জারণ প্রক্রিয়ায় গতিশক্তিতে পরিণত করলো। এইবার সেইটা হচ্ছে কি জৈবনিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। জীবদেহের জৈবনিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। তো এই যে শক্তির যোগান দেওয়া, এই ব্যাপারটা আশা করছি পরিষ্কার হলো। সৌরশক্তির কিভাবে আবদ্ধকরণ ঘটিয়ে শক্তির যোগান আমাদের পরোক্ষভাবে কিভাবে জীবকুলকে দিচ্ছে এই উদ্ভিদ, সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো আশা করছি। এরপর আরেকটা পয়েন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত বলেছিলাম যে রেসপিরেশনের সাহায্যে বা রেসপিরেশনের মাধ্যমে আমরা অক্সিজেনটাকে গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইডটাকে ছাড়ি। শুধু আমরা না, উদ্ভিদরাও কিন্তু সেম একই কাজ করছে, ঠিক আছে। কিন্তু উদ্ভিদরা আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে যে খাদ্য তৈরি বা সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করছে, ঠিক আছে। তো এর ফলে কি হচ্ছে, আমরা যে যত পরিমাণে বেশি কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করছে। এর ফলে পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটা গ্রহণ করছে, ঠিক আছে। তো কি হলো, আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলে কিন্তু আমাদের অক্সিজেনের পরিমাণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণের থেকে বেশি। কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হচ্ছে 0.03%। এবার হচ্ছে কি যে ওই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যটা কিভাবে এরা মানে কিভাবে বজায় রাখছে, সেটা হচ্ছে জীবকুল অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দিনরাত্রি শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আমি যেটা বললাম। ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণটা কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তো এইভাবেই সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে উদ্ভিদরা O2 এবং CO2 এর ভারসাম্য বজায় রাখে, ঠিক আছে। এইভাবে O2 আর CO2 এর ভারসাম্য কিন্তু বজায় রাখছে। তো আশা করছি মানে কিভাবে এই সালোক সংশ্লেষের তাৎপর্যটা কি, বা সালোক সংশ্লেষ আমাদের কি হেল্প করছে, শ্বসন আর শ্বসনে এর কি ভূমিকা আছে, মানে শ্বসনের ভূমিকা নেই, মানে শ্বসনের যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড সেইটাকে কিভাবে উদ্ভিদরা সালোক সংশ্লেষে কাজে লাগাচ্ছে, দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখছে, এছাড়া কিভাবে শক্তির যোগান দিচ্ছে, এই জিনিসটা আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এইবারে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে যে একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষ কাকে বলে। সেটা আশা করছি ইম্পর্টেন্ট অবশ্যই, বাট অতটাও না আর কি। তবে আরেকটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা আগে বলেছি যে উদ্ভিদের ক্ষেত্রে পাতাতে সালোক সংশ্লেষ মানে হয়, কেন হয় সেটা। তো কেন সালোক সংশ্লেষ প্রধানত উদ্ভিদের পাতায় হয়, কেন উদ্ভিদের পাতায় অন্য পাতাতে কেন হচ্ছে। তো পাতার কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে। আমরা জানি যে মানে উদ্ভিদের পাতা যেটা, সেটা হচ্ছে মোটামুটি চ্যাপ্টা এবং প্রসারিত হয়, তাই তো। আর হচ্ছে কি
ক্লোরোপ্লাস্টও থাকে। ক্লোরোপ্লাস্ট থাকে মানে যেহেতু ক্লোরোফিলের কথাটা বলেছিলাম, ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকছে, তাই জন্যই হচ্ছে পাতাতে হচ্ছে। ঠিক আছে, তো এবার চ্যাপ্টার প্রসারিত হওয়ার সাথে এর কি লিঙ্ক আছে সালোক সংশ্লেষের? কারণ আমরা জানি যে সালোক সংশ্লেষে এনার্জিটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর, তাই তো? সূর্যালোক এখানে অনেকটা কাজ করে, অনেকটা বড় ভূমিকা পালন করে। সূর্যালোক ছাড়া কখনোই সালোক সংশ্লেষ সম্ভবই নয়, হতেই পারে না। তো যখনই পাতাটা হচ্ছে চ্যাপ্টা এবং প্রসারিত হচ্ছে, তো তাহলে কি বেশি পরিমাণে সূর্যালোক পাচ্ছে, এর ফলে সূর্যালোক বেশি পরিমাণে পাওয়ার ফলে সালোক সংশ্লেষ বেশি পরিমাণে হচ্ছে, এইভাবে এটা লিঙ্কড। তার মানে একটা পয়েন্ট আমরা বলতে পারি যে উদ্ভিদের পাতা চ্যাপ্টা এবং প্রসারিত, তার জন্য বেশি পরিমাণে সূর্যালোক পায়, তাই জন্য সালোক সংশ্লেষ পাতাতে হয়। ঠিক আছে, আরেকটা পয়েন্ট বললাম আমরা কি, সবুজ উদ্ভিদের যে পাতা সেটাতে ক্লোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে, আরেকটা কি, পাতায় অবস্থিত অসংখ্য পত্ররন্ধ্র থাকে, যেটা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে সহায়তা করে, তাই তো? তাহলে এটার আনসার যদি বলে, তাহলে ফার্স্ট পয়েন্ট হবে হচ্ছে চ্যাপ্টা প্রসারিত পাতা। ঠিক আছে, তো চ্যাপ্টা এবং প্রসারিত পাতা হওয়ার জন্য বেশি সূর্যালোক পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, ক্লোরোপ্লাস্ট থাকছে। এবার আমরা আগেই অনেকবারই পড়েছি জিনিসটা, যে কোথায় গ্রানায় কি হচ্ছে, স্ট্রোমায় কি হচ্ছে, আলোক বিক্রিয়া অন্ধকার বিক্রিয়া কোথায় হচ্ছে, কেন ক্লোরোপ্লাস্টের কোথায় গ্রানা থাকে, কোথায় স্ট্রোমা থাকে, কি ব্যাপার, সেগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। আগেই আমরা এটা পড়েছিলাম যে কোথায় কি হয়, ইন্ট্রোডাকশন পার্টটাতে। তো আশা করছি ক্লোরোপ্লাস্টের উপস্থিতিটা কিভাবে সালোক সংশ্লেষে হেল্প করছে সেটা বোঝা যাচ্ছে। তো ক্লোরোপ্লাস্ট সবুজ পাতা, ঠিক আছে, সবুজ পাতা হতে হবে কিন্তু অবশ্যই সবুজ পাতা। থার্ড কি আরেকটা বললাম, সেটা হচ্ছে পত্র রন্ধ্রের উপস্থিতি। ঠিক আছে, পত্ররন্ধ্রের উপস্থিতির মাধ্যমে এরা কি করে, বাতাস থেকে, আমরা আগেই বলেছিলাম এটা স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই, তারা হচ্ছে কি বাতাস থেকে ব্যাপন প্রক্রিয়ায় CO2 শোষণ করছে, তাই তো? CO2 শোষণ করলে কি হবে, যত বেশি CO2 তত বেশি সালোক সংশ্লেষ হবে, কারণ CO2 থেকেই তো মেনলি আমরা যে রিয়াকশনটা জানি। এখানে কিন্তু এই প্রশ্নটা এলে একটা রিয়াকশনও দিয়ে দিতে পারো তোমরা তলায়, যে 6CO2 কেমন হয় জিনিসটা, রিয়াকশনটা আগেই দেখিয়েছি আমি অনেকবার। তো এখানে রিয়াকশনটা দিয়ে দিতে পারো তোমরা, ভালো লাগবে আনসারটা। তো আশা করছি এটাও বোঝা গেল যে কেন সালোক সংশ্লেষ উদ্ভিদের পাতায় হয়। আরেকটা হচ্ছে কি, আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে রাতে কেন সালোক সংশ্লেষ হয় না? তো এই উত্তরটা আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষের একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা জানি যে সূর্যালোক, তাই তো? তো রাতে সূর্যালোকের উপস্থিতি থাকে না, সম্ভব নয়। তো রাতে কেন সালোক সংশ্লেষ হবে না? কারণ সূর্যালোক, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড যে কোনো একটার যদি অনুপস্থিতি দেখতে পাওয়া যায়, তাহলেই সালোক সংশ্লেষ হয় না। রাতে যেহেতু সূর্যালোক নেই, তাই সালোক সংশ্লেষ হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তো এটার উত্তর কি, সূর্যালোকের অনুপস্থিতি। ঠিক আছে, তো আশা করছি এটা বোঝা গেছে। এছাড়া কিছু শর্ট প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে সালোক সংশ্লেষ কোথায় হয়, আমরা আগেই বলেছিলাম যে মেসোফিল কলাতে হয়, মেসোফিলের মধ্যে কোথায় আলোক বিক্রিয়া হচ্ছে, কোথায় অন্ধকার বিক্রিয়া হচ্ছে, গ্রানাতে হচ্ছে আলোক বিক্রিয়া হয়, আর স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার বিক্রিয়া হয়। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষের হচ্ছে মানে সালোক সংশ্লেষকারী এককের নাম কি? ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কোয়ান্টোসোম। এটা হচ্ছে কি সালোক সংশ্লেষকারী একক। ঠিক আছে,
একক। এইটা হচ্ছে কি কোয়ান্টোজোম, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি সালোক সংশ্লেষের রঞ্জক, কি রঞ্জকের নাম বললে আশা করছি তোমরা বলতেই পারবে, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস যা পড়িয়েছিলাম, ক্লোরোফিল মেন রঞ্জক, এইসবগুলো তোমরা বলে দেবে। এছাড়া কি কি ব্যাকটেরিয়াতে হয়, যেমন হচ্ছে ক্ল্যামাইডোমোনাস এবং ক্ল্যামাইডোমোনাস আর হচ্ছে স্পাইরাম, এই দুটোতে হয়ে থাকে। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাকুয়ারিয়ামে গাছ কেন রাখা হয়, ঠিক আছে, অ্যাকুয়ারিয়ামে গাছ কেন রাখা হয়, এইটা হচ্ছে প্রশ্ন। তো আমরা আগেই বলেছি যে শ্বসনের কথা, তাই তো। তো অ্যাকুয়ারিয়ামে আমরা যে মাছ রাখছি, তো মাছ হচ্ছে কি শ্বসন প্রক্রিয়ায় CO2 বার করছে আর অক্সিজেন গ্রহণ করছে। কোন অক্সিজেন? জলের মধ্যে দ্রবীভূত থাকা অক্সিজেন তারা শ্বসনের জন্য গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। গাছও কিন্তু তাই, জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। তো এই যে কার্বন ডাই অক্সাইড, সেটার পরিমাণও কিন্তু জলে বেশি হয়ে যেতে পারতো, তাই তো, এই অ্যাকুয়ারিয়ামের জলে। তো গাছ কি করছে? গাছ হচ্ছে ওই যে মাছের পরিত্যাগ করা কার্বন ডাই অক্সাইড এবং নিজের পরিত্যাগ করা কার্বন ডাই অক্সাইড সবটাই সে নিজে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, মাছ হচ্ছে মানে কার্বন ডাই অক্সাইডটা ছাড়লো, গাছ সেটাকে গ্রহণ করলো, করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করলো আর কি অক্সিজেন তৈরি করলো। এই অক্সিজেনটা দিয়ে মাছ তার শ্বাসকার্য চালাচ্ছে। এইভাবেই হচ্ছে অ্যাকুয়ারিয়ামে জিনিসটা হয়, এই জন্য অ্যাকুয়ারিয়ামে অনেক সময় গাছ রাখে। তো আরও একটা প্রশ্ন আছে যে সালোক সংশ্লেষ কী ধরনের বিক্রিয়া, এটা একটা উপজীব্য বিক্রিয়া। তো এই ধরনের আরও প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওগুলোতে সলভ করার চেষ্টা করব। আশা করছি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই বলবে। আর আপাতত আজ এইটুকুই। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। অন্ধকার বিক্রিয়ার আরেক নাম কি এবং সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন সম্পর্কেও আমরা আলোচনা করব।